আসসালামু আলাইকুম। বিশ্ব কাঁপানো খবর জানাচ্ছি আমি মেহজাবিন ইসলাম। আপনি দেখছেন বিশ্বপ্রবাহ। শেষ হয়ে যাওয়ার দলিলে ইসরায়েলের স্বাক্ষর। কি আছে ইরানের ভাগ্যে? মার্কিন যুদ্ধজাহাজে ভীত নয় ইরান। ক্ষেপণাস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রকে কোনো জবাব দেয়নি ইরান। যুদ্ধ নিয়ে ইরানের পাল্টা হুঁশিয়ারি। গোপনে পরমাণু বোমার পরীক্ষা চালিয়েছে চীন, দাবি যুক্তরাষ্ট্রের। আরও 2টি এলাকা মুক্ত করেছে রুশ বাহিনী। ইউক্রেনের 1105 সেনা নিহত। ইরানে সংস্কারপন্থী 3 নেতাসহ গ্রেপ্তার 4। এপস্টিন কাণ্ড। এবার পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর চিফ অফ স্টাফ। এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম। এবার চলুন দেখে নেই প্রতিটি সংবাদের বিস্তারিত। শেষ হয়ে যাওয়ার দলিলে ইসরায়েলের স্বাক্ষর। কি আছে ইরানের ভাগ্যে? মধ্যপ্রাচ্যকে ক্রাশ করতে নিত্য নতুন নীল নকশা করছে ইসরায়েল। চাইছে মধ্যপ্রাচ্যের ভূখণ্ড থেকে বিলীন হয়ে যাক ইরানের অস্তিত্ব। নেতানিয়াহুর দৃষ্টিতে এই অঞ্চলে খামেনির চেয়ে বড় শত্রু তাদের আর কেউই নেই। সংঘাতের সূত্রপাত হলে ইসরায়েলের ওপর যে কোনো সময় হামলা চালাতে প্রস্তুত খামেনির প্রক্সি যোদ্ধারা। ফলে শুধু ইরান নয়, মধ্যপ্রাচ্যের মিলিশিয়া শিয়া যোদ্ধারাও ইসরায়েলের মাথা ব্যথার কারণ। আদর্শগত শত্রুতা থেকে ইরানকে 4 দিক থেকে চাপে রাখতে চাইছে আমেরিকার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল। সামরিক হামলার অনুমোদন ও লক্ষ্যবস্তুর নীল নকশা। নীল নকশার অংশ হিসেবে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলা চালানোর পরিকল্পনা অনুমোদন করেছে নেতানিয়াহু প্রশাসন। পরিকল্পনাটি বাস্তবায়নে সক্রিয়ভাবে কাজ করবে ইসরায়েলের সেনারা। সবচেয়ে বেশি তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে গোয়েন্দা বিভাগ ও বিমান বাহিনীকে। কিভাবে, কখন, কোন পথে হামলা করা হবে তার বিস্তারিত অপারেশনাল পরিকল্পনা অনুমোদন করেছে নেতানিয়াহু ও ইসরায়েলের শীর্ষ নিরাপত্তা মহল। পরিকল্পনা মোতাবেক হামলা চালানো হবে ইরানের সামরিক অবকাঠামো, নিউক্লিয়ার স্থাপনা ও ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলিতে। সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে উঠে এসেছে ইরানের নাতানস ও ফোর্দো পারমাণবিক স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি, আইআরজিসির কমান্ড সেন্টার এবং ড্রোন ও অস্ত্র উৎপাদন কেন্দ্রগুলোর নাম। কন্টিনজেন্সি প্ল্যান ও রাজনৈতিক বার্তা। আন্তর্জাতিক পরিভাষায় ইসরায়েলের এমন পরিকল্পনা কন্টিনজেন্সি প্ল্যান নামে পরিচিত, অর্থাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে মনে হলে যে কোনো মুহূর্তে আক্রমণ চালাতে পারে ইসরায়েল। তবে এটি কোনো যুদ্ধ ঘোষণা নয়, বরং ধূর্ত ইসরায়েলের সূক্ষ্ম আগাম পরিকল্পনা, যার আড়ালে পূর্ণমাত্রার যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত হচ্ছে নেতানিয়াহুর সেনারা। মূলত সামরিক হামলার ছকে ইরানকে ইসরায়েলের শক্তিমত্তার গভীর রাজনৈতিক বার্তা দেয়া হচ্ছে। নেতানিয়াহু প্রমাণ করতে চাইছেন নানা বিতর্ক থাকা সত্ত্বেও খামেনিকে একাই রুখে দেওয়ার সক্ষমতা রাখে ইসরায়েল। তবে যদি সত্যি হামলা হয়, তবে ইরান বাদেও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর জন্য তা অশনি সংকেত বটে। হামলার ধরন ও মার্কিন সহায়তা। সবসময় বেশ গোপনীয়তার সঙ্গে কাজ করা ইসরায়েল কোন ধরনের হামলা চালাতে পারে তা নিয়ে আগাম ধারণা দিয়েছেন বিশ্লেষকরা। তাদের মতে যুদ্ধবিমান, F-15 ও F-35-এর মতো দূরপাল্লার যুদ্ধবিমান, মিসাইল, দূর থেকে ছোড়া স্ট্যান্ড অফ মিসাইল, অন্যান্য ড্রোন অপারেশন ও সাইবার হামলা চালিয়ে ইরানকে অচল করে দিতে পারে ইসরায়েল। যুদ্ধ শুরু হলে পূর্ব পরিকল্পনা মতো নেতানিয়াহুকে সঙ্গী দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেতানিয়াহুর সেনাদের সহায়তায় ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যে বিমান ও নৌবহর মোতায়েন করা হয়েছে। প্রয়োজনীয় গোয়েন্দা তথ্যের পাশাপাশি অস্ত্র দিয়েও তেল আবিবের পাশে থাকছে ওয়াশিংটন। মার্কিন যুদ্ধজাহাজে ভীত নয় ইরান। ক্ষেপণাস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রকে কোনো জবাব দেয়নি ইরান। যুদ্ধ নিয়ে ইরানের পাল্টা হুঁশিয়ারি। মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেই স্পষ্ট ভাষায় নিজেদের অবস্থান জানালো ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, মার্কিন সামরিক উপস্থিতি বা যুদ্ধের হুমকিতে ইরান ভয় পায় না। তিনি বলেন, আমাদের ভয় দেখিয়ে কোনো সিদ্ধান্ত বদল করা যাবে না। রবিবার তেহরানে একটি আলোচনা সভায় তিনি এই কথা বলেন। সেখানে আন্তর্জাতিক সংবাদ সংস্থা AFPর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। আরাগচি জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর ইরানের আস্থা খুবই কম। তার মতে ওয়াশিংটন নতুন করে আলোচনায় বসার কথা বললেও তারা বিষয়টি আন্তরিকভাবে নিচ্ছে কিনা তা নিয়ে সন্দেহ আছে। আরাগচি স্পষ্ট করে বলেন, ইরান কখনোই ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কর্মসূচি অর্থাৎ পারমাণবিক জ্বালানির জন্য ইউরেনিয়াম প্রস্তুত করা বন্ধ করবে না। যুদ্ধ চাপিয়ে দেয়া হলেও নয়। তার ভাষায়, কেউ আমাদের আচরণ ঠিক করে দিতে পারে না,
এটা আমাদের অধিকার। যুক্তরাষ্ট্র সম্প্রতি মধ্যপ্রাচ্যে তাদের সামরিক শক্তি বাড়িয়েছে। আরব সাগরে পাঠানো হয়েছে বড় যুদ্ধজাহাজ USS এব্রাহাম লিঙ্কন। এ বিষয়ে আরাকচি বলেন, এই সামরিক মোতায়েনে আমরা ভীত নই। দীর্ঘ বিরতির পর শুক্রবার ওমানে আবার আলোচনা শুরু করেছে ইরান ও যুক্তরাষ্ট্র। গত বছর ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংঘাতের পর এই আলোচনা নতুন করে শুরু হয়েছে। আলোচনায় ইরানের মূল দাবি, দেশটির ওপর মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে দিতে হবে। এর বিনিময়ে ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে কিছু আস্থা তৈরির পদক্ষেপ নিতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন আরাকচি। তবে তিনি পরিষ্কার করেন, আলোচনায় শুধু পারমাণবিক বিষয়ই থাকবে। ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীকে সমর্থনের বিষয় আলোচনায় আনা হলে ইরান তা মানবে না। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দাবি করে ইরান গোপনে পারমাণবিক বোমা বানাতে চায়, তবে ইরান এই অভিযোগ অস্বীকার করে আসছে। আরাকচির ভাষায়, আমরা পারমাণবিক বোমা চাই না, আমাদের শক্তি হল বড় শক্তির সামনে না বলতে পারা। এদিকে আলোচনা চলার মধ্যেই যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে এবং ইরানের সঙ্গে ব্যবসা করা দেশের ওপর শুল্ক আরোপের ঘোষণা করেছে। এসব পদক্ষেপে আলোচনার ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। গোপনে পরমাণু বোমার পরীক্ষা চালিয়েছে চীন, দাবি যুক্তরাষ্ট্রের। চীনের বিরুদ্ধে গোপনে পারমাণবিক পরীক্ষা চালানোর অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের দাবি, 2020 সালের জুনে বেইজিং এই পরীক্ষা চালিয়েছে, তবে যুক্তরাষ্ট্রের এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে চীন। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র হ্রাস ও নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ শেষ হয়েছে গেল 5 ফেব্রুয়ারি। এর পরপরই চীনের বিরুদ্ধে এক বিস্ফোরক অভিযোগ আনল যুক্তরাষ্ট্র। খবর CNN-এর। মার্কিন কর্মকর্তাদের দাবি, 2020 সালে গোপনে একটি পারমাণবিক পরীক্ষা চালিয়েছিল বেজিং, তবে সিসমিক মনিটরিং ব্যবস্থা এড়াতে অত্যন্ত সুকৌশলে এই পরীক্ষা চালানো হয়। জেনেভায় এক বৈশ্বিক নিরস্ত্রীকরণ সম্মেলনে অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি টমাস ডি ন্যানো দাবি করেন, কয়েকশো টন ক্ষমতা সম্পন্ন ওই পরীক্ষাটি চালানো হয়েছিল 2020 সালের 22 জুন। ডি ন্যানো অভিযোগ করেন, চীনা সামরিক বাহিনী ইচ্ছাকৃতভাবে এই পরীক্ষাগুলো আড়াল করার চেষ্টা করেছে, কারণ তারা জানত এসব পরীক্ষা নিষেধাজ্ঞা সংক্রান্ত প্রতিশ্রুতি লঙ্ঘন। তিনি বলেন, চীন ডিকাপলিং নামে একটি পদ্ধতি ব্যবহার করে, যার মাধ্যমে ভূকম্পন পর্যবেক্ষণের কার্যকারিতা কমিয়ে দেওয়া হয়, যেন কেউ তাদের কর্মকাণ্ড শনাক্ত করতে না পারে। মার্কিন এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বেজিং। ওয়াশিংটনে চীনা দূতাবাস সাফ জানায়, আগে পরমাণু অস্ত্র ব্যবহার না করার নীতিতে অটল চীন। বেজিংয়ের দাবি, তারা আত্মরক্ষামূলক কৌশল এবং পারমাণবিক পরীক্ষার স্থগিতাদেশ কঠোরভাবে মেনে চলছে। যুক্তরাষ্ট্রকেই আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ বিধিবিধান এবং নিজেদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করার পাল্টা আহ্বান জানিয়েছে শি জিনপিং প্রশাসন। আরও 2টি এলাকা মুক্ত করেছে রুশ বাহিনী, ইউক্রেনের 1105 সেনা নিহত। ইউক্রেন সীমান্তে সামরিক অভিযান আরও জোরদার করেছে রাশিয়া। গত 24 ঘণ্টায় ইউক্রেনের সুমি ও খার্কিভ অঞ্চলের 2টি গুরুত্বপূর্ণ জনপদ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রোববার এক নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সুমি অঞ্চলের সিদোরোভকা এবং খার্কিভ অঞ্চলের গ্লুশোভকা গ্রাম দুটি এখন রুশ বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে। এর মধ্যে ব্যাটল গ্রুপ নর্থ সুমি অঞ্চলের সিদোরোভকা নিয়ন্ত্রণে নিয়েছে এবং ব্যাটল গ্রুপ ওয়েস্ট খার্কিভ অঞ্চলের গ্লুশোভকা দখল করেছে। রাশিয়ার দাবি, গত একদিনে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের প্রায় 1105 জন সৈন্য হতাহত হয়েছে। এর মধ্যে রাশিয়ার বিভিন্ন ব্যাটল গ্রুপের অভিযানে পৃথকভাবে এই ক্ষয়ক্ষতি হয়েছে। আকাশপথেও বড় সাফল্যের দাবি করেছে মস্কো। রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গত 24 ঘণ্টায় ইউক্রেনের ছোঁড়া 27টি হিমার্স রকেট এবং 3টি দূরপাল্লার নেপচুন মিসাইল ভূপাতিত করেছে। এছাড়াও 42টি ড্রোন ধ্বংস করার দাবিও করা হয়েছে। পাশাপাশি রুশ বাহিনী ইউক্রেনের জ্বালানি অবকাঠামো, পরিবহন ব্যবস্থা এবং বিদেশি ভাড়াটে যোদ্ধাদের অস্থায়ী ঘাঁটির ওপর বিমান ও মিসাইল হামলা চালিয়েছে। মোট 145টি স্থানে এই হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে। সামরিক অভিযানের শুরু থেকে এ পর্যন্ত ইউক্রেনের 670টি যুদ্ধবিমান, 27,533টি ট্যাঙ্ক ও সাজোয়া জাহাজ, 1,12,924টি ড্রোন এবং 33,150টি ফিল্ড আর্টিলারি ও মর্টার ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়া।
ইরানে সংস্কারপন্থী ৩ নেতা সহ গ্রেপ্তার ৪। ইরানের জানুয়ারি মাসের সরকার বিরোধী বিক্ষোভ চলাকালীন দেশের রাজনৈতিক ও সামাজিক শৃঙ্খলা ভাঙচুরির চেষ্টা এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থে কাজ করার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে ইরানি কর্তৃপক্ষ। রোববার গ্রেপ্তার হওয়া এই ৪ জনের মধ্যে ৩ জনই পরিচিত সংস্কারপন্থী রাজনীতিবিদ বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন ইরান রিফর্ম ফ্রন্টের প্রধান আজার মানসুরি, প্রাক্তন কূটনৈতিক মোহসিন আমিনজাদে এবং প্রাক্তন সাংসদপদী ইব্রাহিম আসগারজাদে। চতুর্থ ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। রাষ্ট্রীয় বার্তা সংস্থা মিজানের বরাতে জানানো যায়, ইরানের বিচার বিভাগ এই গোষ্ঠীর বিরুদ্ধে এমন এক সময়ে রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে ব্যাপক কার্যক্রম সংগঠিত ও পরিচালনার অভিযোগ এনেছে, যখন দেশটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কাছ থেকে সামরিক হুমকির মুখে ছিল। বিচার বিভাগের দাবি, অভিযুক্তরা রাস্তায় সক্রিয় সন্ত্রাসভর্তি শক্তির কার্যক্রমকে লইথিতা করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন। ইরান রিফর্ম ফ্রন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। এতে বলা হয়, বিচারিক আদেশের ভিত্তিতে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের ইন্টেলিজেন্স বাহিনী আজার মানসুরিকে তার বাড়ির দরজা থেকে গ্রেপ্তার করে। এপস্টিন কাণ্ডে এবার পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর চিফ অফ স্টাফ। যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি এপস্টিনকে নিয়ে লর্ড পিটার ম্যান্ডেলসনের মিথ্যা কথায় বিশ্বাস করে তাকে ওয়াশিংটনে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার জন্য আগেই ক্ষমা চেয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এবার ওই বিতর্কের জেরে পদত্যাগ করলেন তার চিফ অফ স্টাফ মর্গান ম্যাকসুইনি। যৌন নিপীড়ক প্রয়াত জেফ্রি এপস্টিনের সঙ্গে লর্ড ম্যান্ডেলসনের ঘনিষ্ঠতার বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে এসেছে। এই ঘটনা তুমুল আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। বিতর্কের মুখে শুরুতে রাষ্ট্রদূত পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, পরে লেবার পার্টির পদসদস্য ছাড়েন তিনি। এপস্টিন কাণ্ডে এবার পদত্যাগ করলেন মর্গ্যান ম্যাকসুইনি। গতকাল রোববার এক বিবৃতিতে প্রধানমন্ত্রী স্টারমারের এই শীর্ষ সহকর্মী বলেন, ভালোভাবে চিন্তা করার পর আমি সরকারের পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। পিটার ম্যান্ডেলসনকে নিয়োগের ডিসিশনটি ভুল ছিল। তিনি আমাদের দল, আমাদের দেশ ও রাজনীতির ওপর আস্থার ক্ষতি করেছেন। মর্গান আরও বলেন, এই নিয়োগের বিষয়ে আমি প্রধানমন্ত্রী স্টারমারকে পরামর্শ দিয়েছিলাম। এই পরামর্শের পুরো দায় আমি নিচ্ছি। ইউপ্রোসোর যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের পক্ষ থেকে এপস্টিনের নতুন নথি প্রকাশের পর ইউকেতেও তুমুল শোরগোল শুরু হয়। লেবার পার্টির আইন সভাপতিরা লর্ড ম্যান্ডেলসনকে ওয়াশিংটনের রাষ্ট্রদূত করার জন্য মর্গানকে দায়ী করে তার পদত্যাগ দাবি করেছিলেন। মর্গানের বয়স 48 বছর। তিনি লর্ড ম্যান্ডেলসনের আশ্রয়দাতা ও বন্ধু হিসেবে পরিচিত ছিলেন। লেবার পার্টির কিছু আইন সভাপতি ও রাজনৈতিক বিরোধীদের অভিযোগ, রাষ্ট্রদূত নিয়োগের সময় লর্ড ম্যান্ডেলসনের অতীত কার্যক্রম যথাযথভাবে যাচাই করতে ব্যর্থ হয়েছে সরকার। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গতকাল এক বিবৃতিতে বলেন, মর্গান ম্যাকসুইনির সঙ্গে কাজ করাটা এক সম্মানের বিষয়। তিনি 2024 সালের অক্টোবর থেকে চিফ অফ স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।